কেউ সরিয়ে নিয়েছে। আমি শিওর বোকেটা এখানেই পড়েছিল, কিন্তু কিন্তু কেউ কে? একটা কথা মনে হচ্ছিল স্যার। কি? ডক্টর টোডি, ডক্টর বসু ও ডক্টর মোনালিসার মতো এত বড় বড় সব মানুষজন একটা কাঁচা কাজ করলেন কি করে? তার মানে কোনো অ্যান্টিডোটের বন্দোবস্ত না করেই ক্যামোফ্ল্যাজিয়ার মতো বিষধর জিনিস আবিষ্কার করবেন? এত বড় মূর্খ কি তারা ছিলেন? কিন্তু অ্যান্টিডোটটা যদি থাকে তবে সেটা তারা নিজেরা ব্যবহার করেননি কেন? হয়তো সুযোগ পাননি, বোঝার আগেই বিষ কাজ করতে শুরু করেছে। হতে পারে। তাহলে সেক্ষেত্রে তার অ্যান্টিডোট এখানেই থাকবে, হয় অ্যান্টিডোট কিংবা তার ফর্মুলা। যতদূর জানি অ্যাকোনিটামের অ্যান্টিডোট হিসাবে নাক্সভোম কিংবা ক্যার ইউজ হয়। একবার গোটা ফর্মুলাটাকে পেয়ে গেলে বানিয়ে নিতেও কোনো অসুবিধা হবে না। চিয়ার আপ, খোঁজো পলাশ, খোঁজো। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হল দণ্ডনীয় অপরাধ। নিশুতি রাতের হাতছানি দেয় ভূত পিশাচের দল, অন্ধকারে কাজের ফাঁকে একলা হওয়ার ছল। টেরার স্টেশন চালিয়ে দেখো, সঙ্গী হবে ভয়, লাগবে না আর একা একা, দেখোই না কি হয়। নমস্কার। প্রথমটা শুনে একটু অন্যরকম লাগছে, তাই না? কারণ এখন অ্যাডভেঞ্চার স্টেশনের পাশাপাশি আপনাদের গল্পের স্টেশন এখন আপনাদের জন্য পরিবেশন করতে চলেছে একটি নতুন সেগমেন্ট, দ্য টেরার স্টেশন। বাংলা সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা, দ্য টেরার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে রক্তখেকো ফুল। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি সৌমিক। হঠাৎ প্রচণ্ড জোরে ল্যাবের অ্যালার্ম বেজে উঠল। এতক্ষণ ল্যাবরেটরির ভিতরে কোনো আওয়াজ ছিল না। অন্যদিনও বিশেষ থাকে না, শুধু মাঝে মধ্যে টেস্ট টিউবের টুংটাং আর বিকারের জল গরম করার খলবল শব্দ অস্ফুটভাবে শোনা যায়। ভিতরের মানুষগুলো কদাচিৎ কথা বলে। তাদের কথা বলার সময় কোথায়? সবাই সাদা অ্যাপ্রন পরে কাজ করতেই ব্যস্ত। আজ সকালেও এমন শান্ত পরিবেশ ছিল। ল্যাবের মুখ্য বিজ্ঞানী ডক্টর মোনালিসা একটি গোপন আবিষ্কার নিয়ে ব্যস্ত আছেন। ওই ঘরে সবার প্রবেশ নিষিদ্ধ। একমাত্র ডক্টর মোনালিসাই প্রাইভেট পাসওয়ার্ড দিয়ে ও ঘর খুলতে পারেন। ব্যাপারটার সাথে ডিফেন্স মিনিস্ট্রিও ওতপ্রোতভাবে জড়িত বলেই এত কড়াকড়ি, এত গোপনীয়তা। নতুন আবিষ্কারটা নিয়ে একাই দিনরাত কাজ করে যাচ্ছেন উনি। এমনকি আমাকেও সাহায্য করতে দেননি। আজও প্রায় সকাল 8টায় এসে সোজা ঢুকে গেছে নিজের ল্যাবে। আর তার প্রধান অ্যাসিস্ট্যান্ট ডক্টর অনুরাগ সেন তথা আমি আমার নিজস্ব কেবিনে বসে কয়েকটা প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করছি। এমন সময় অ্যালার্মের পরিত্রাহী চিৎকার ক্যাও ক্যাও করে সমস্ত ল্যাবরেটরিকে চকিত করে তারস্বর বেজে উঠল। উপস্থিত সবাই চমকে ওঠে। অ্যালার্ম বাজছে কেন? অ্যালার্মটা সবচেয়ে বেশি জোরে আসছে ডক্টর মোনালিসার ল্যাব থেকে। বুকের ভিতরটা প্রায় লাফিয়ে উঠল। কি হলো? ডক্টর মোনালিসার কিছু হলো না তো? নতুন আবিষ্কারটা ঠিক আছে? তখন কিছু বলার বা ভাববার মতো অবস্থা ছিল না কারোর। সবাই ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে ডক্টর মোনালিসার প্রাইভেট ল্যাবের দিকে। আমার সহযোগী পলাশ উল্টো দিক থেকে পড়িমুড়ি করে ছুটে এলো। বেচারা অ্যালার্মের শব্দে ঘাবড়ে গেছে। হাঁপাতে হাঁপাতে এসে কোনো মতে বলে, স্যার কি হলো? অ্যালার্ম বাজছে যে। জানি না। ডক্টর মোনালিসা, ওনার ঘরেই তো অ্যালার্ম বাজছে মনে হয়। হ্যাঁ, চলো শিগগিরই দেখি কি হলো। অন্যান্য দিন ডক্টরের প্রাইভেট ল্যাবের লোহার দরজা পাসওয়ার্ড সিস্টেমে বন্ধ থাকে। আজও তেমনই থাকার কথা, কিন্তু দরজায় হাত রেখেই এক নতুন ট্রেনি গবেষকের ভুরু কুঁচকে গেল। ডক্টর সেন, দরজাটা খোলা। দরজা খোলা? ভাবাই যায় না। এই দরজা দিনে দুবারই খোলে। যখন ডাক্তার মোনালিসা ল্যাবে ঢোকেন তখন একবার, আর যখন বেরিয়ে যান স্রেফ তখন। এর মধ্যে ল্যাবের দরজা কোনো মতেই খোলা সম্ভব নয়। এ দরজা শুধু পাসওয়ার্ডে খোলে, আর পাসওয়ার্ড ডক্টর নিজে ছাড়া আর কেউ জানে না।
কিছু গোলমাল হয়েছে, কি ঘটেছে জানি না, কিন্তু কিন্তু সেই মুহূর্তে একটা ভীষণ অমঙ্গলের ছায়া সবার মুখেই ছাপ ফেলে সরে সরে যাচ্ছিল। স্যার, আপনি দেখুন, আমি সাহস পাচ্ছি না। সাহস তো আমিও পাচ্ছিলাম না। দরজাটা খোলা দেখে ভয়ে ঘামছি। ভিতরে রয়েছেন ডক্টর আর তার গোপনীয় ও অমূল্য আবিষ্কার। ঘরে ঢুকে কি দেখব সেই আশঙ্কায় কাঁটা হয়েছিলাম। তবুও কাউকে তো এগোতেই হবে। ভিতরে তখনও ফুল দমে এসি চলছে। চিল্ড এসি স্পর্শে শরীর ছ্যাঁত করে উঠল। চতুর্দিকে সার সার সাজানো কেমিক্যালের শিশি, কাঁচের বাক্সে রাখা স্পেসিমেন, কোনোটা কেমিক্যালে ডোবানো, কোনোটা আবার এমনিই রাখা। ডক্টর মোনালিসা, ডক্টর! কোনো সাড়া নেই। ল্যাবের ভিতরের টিউবটা শুধু দপদপ করে জ্বলার চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি জ্বলছে না। থেকে থেকে জ্বলছে আর নিভছে। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ভিতরের দিকে। ডান দিকে আর বাঁ দিকে বইয়ের শেলফ, বইগুলো এলোমেলোভাবে পড়ে, যেন ওগুলোর উপর দিয়ে ঝড় বয়ে গেছে। অথচ এমন হবার কথাই নয়। ডক্টর ভীষণ গোছালো প্রকৃতির মানুষ। বিশেষ করে বইয়ের যত্ন নেওয়ার ব্যাপারে তিনি ভীষণ খুঁতখুঁতে। তার ব্যক্তিগত লাইব্রেরির একটু অযত্ন হলেই আমায় 5 কথা শুনিয়ে ছাড়েন। কোনো বইয়ের পাতা সামান্য ছেঁড়া দেখলেই সারা অফিস মাথায় তোলেন তিনি। সেই লোকের ঘরে বইয়ের এমন অবস্থা। ডক্টর মোনালিসা! অনুরাগ। এবার উত্তর এলো, কিন্তু একদম অস্বাভাবিক উত্তর। ডক্টরের কণ্ঠস্বর শুনেই বুঝেছিলাম কিছু একটা হয়েছে। আর একটু এগিয়ে যেতেই যা চোখে পড়ল তা দেখে আঁতকে উঠি। ডক্টর প্রায় বেহুশের মতন পড়ে আছেন মাটিতে, মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে। ডক্টর মোনালিসা! ব্যাকুল হয়ে তাকে ধরে কোনো মতে তোলার চেষ্টা করি। ডক্টর নির্জীবের মতো আমার বুকের ওপর এলিয়ে পড়লেন। প্রায় সর্বহারার মতো আঙুল তুলে সামনের কাঁচের বাক্সটা নির্দেশ করলেন। অনুরাগ, ওই দেখো, ওই যে। কি সর্বনাশ! বাক্সটা ফাঁকা, সেখানে ক্যামোফ্লেজিয়া নেই। Camouflagea missing? How can it's possible? আমি জানি না। যারা গল্প শুনছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। মাথায় 3টে স্টিচ নিয়ে তাকে আরও ক্লান্ত দেখাচ্ছিল। ব্যান্ডেজ করা কপালে হাত রেখে চুপ করে বসেছিলেন তিনি। কিভাবে এরকম হয়? এরকম গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার, আপনাদের সুরক্ষা প্রণালী কাঁচা। এবার আমি উপর মহলকে কি জবাব দেব? অনেক যুক্তি দিয়েও কিছুতেই তাকে বোঝানো গেল না যে ক্যামোফ্লেজিয়াকে যথেষ্ট কড়া নজরেই রাখা হয়েছিল। ডক্টর মোনালিসার সুরক্ষা ব্যবস্থা প্রায় নিশ্ছিদ্রই বলা যায়। তা সত্ত্বেও দুষ্কৃতী কোথা দিয়ে ঢুকলো তা বুঝতে পারছি না কেউই। এরকম একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার, ডিফেন্স মিনিস্ট্রি কয়েক কোটি টাকা ঢেলেছে এটার পেছনে। ডক্টর মোনালিসা, আপনার কাছ থেকে এটা আশা করিনি। হ্যাঁ, ইয়োর কয়েক কোটি টাকা। আপনি কয়েক কোটি টাকা দেখছেন, কয়েক কোটি মানুষের কথা ভাবছেন না। ওটা কোনো সাধারণ জিনিস নয়। দ্যাট ইজ আ মার্ডার ওয়েপন, আ ভেরি ডেঞ্জারাস ব্লাডি মার্ডার ওয়েপন। এত কোটির দেশে সেটা একবার বাইরে পড়লে কেউ বাঁচবে না, কেউ না, নট আ সিঙ্গল ওয়ান। বুঝেছেন? জানি, তাই তদন্ত দরকার। এভাবে ওটাকে বাইরে ছেড়ে দিতে পারি না আমরা। এচোর জানে যে জিনিসটা কোথায় রাখা ছিল। আপনার পাসওয়ার্ড ভেঙে সে ঘরে ঢুকেছে, অথচ এখানকার কোনো স্টাফ বা সিকিউরিটি গার্ড কোনো অপরিচিত ব্যক্তিকে ঢুকতে বা বেরোতে দেখেননি। সবাই একসঙ্গে মাথা নাড়ল। মিস্টার পলজি আমাদের সবার দিকে রক্তচক্ষু করে তাকালেন। সে বাইরের কেউ নয়, ঘরেরই লোক, এই ল্যাবেরই কোনো কর্মী, আপনারই কোনো লোক। একই অমন মারাত্মক জিনিসটা চুরি যাওয়ার আতঙ্ক তো ছিলই, তার উপর আবার নতুন আপদ জুটল।
সন্দেহ। ক্যামোফ্লেজিয়া জিনিসটা বার দুয়েক সচক্ষে দেখার সৌভাগ্য হয়েছিল আমার। একটা সামান্য ঘাসফুলের মতো দেখতে জিনিসটাকে। কেউ দেখলে ভাববেই না যে জিনিসটা অমন মারাত্মক। ঘাসফুলের একটি প্রজাতির জেনেটিক কোড ব্রেক করে বিশেষভাবে ডিএনএ তৈরি করার পর ক্যামোফ্লেজিয়া জন্মেছে। মূল ফর্মুলাটা গুপ্ত। ডক্টর বিবেক টোডি, ডক্টর মোনালিসা ও ডক্টর সুকুমার বসু ছাড়া আর কেউ জানে না। জিনিসটা তৈরি হওয়ার পর এক ঝলক দেখেছিলাম। সাদা ধবধবে ছোট্ট একটা ফুল, ঘাসফুলই বলা যায়, কিন্তু 3 বৈজ্ঞানিক বলেছিলেন যে যতই নিরীহ হোক না কেন, এ ফুল হচ্ছে মারাত্মক একটা জিনিস। এ ফুলের গন্ধ এতটাই বিষাক্ত যে একটা ফুলই 10টা মানুষ মারার পক্ষে যথেষ্ট। অ্যাকোনিটামের বিষাক্ত ডিএনএর সাথে মিলিয়ে যেহেতু তৈরি, তাই এর গন্ধে অ্যাকোনাইটের মতো মারাত্মক বিষ আছে। একবার নাকে গেলে রক্ষে নেই, কোমা অবধারিত এবং পরে মৃত্যু। ক্যামোফ্লেজিয়ার সবচেয়ে মারাত্মক বৈশিষ্ট্য যে এটি রং পাল্টাতে পারে। এটা কি করে করলেন 3 বৈজ্ঞানিক তা জানা যায়নি, কিন্তু ক্যামোফ্লেজিয়ার ডেমনস্ট্রেশনের সময় দেখেছি যে এই ফুলটা অদ্ভুতভাবে রং পাল্টায়। প্রথমবার যখন দেখি তখনই প্রায় চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল। ভাবতেই পারিনি যে এমন হতে পারে। ডেমনস্ট্রেশনের আগেই কনফারেন্স হলে উপস্থিত 6 দর্শককে গ্যাস মাস্ক পরিয়ে দেওয়া হয়েছিল যাতে নাকে গন্ধ না যায়। সেই 6 জনের মধ্যে আমিও ছিলাম। বাকি 5 জন ডিফেন্স মিনিস্ট্রির হোমরা চোমরা। দর্শক আসনে বসেই বিস্ফারিত চোখে দেখলাম ডক্টর মোনালিসা একটা গিনিপিগের বাক্সে ক্যামোফ্লেজিয়া রেখে দিলেন। 1 মিনিটও লাগলো না, গিনিপিগগুলো পটপট করে মরে গেল। শুধু এইটুকু নয়, ডক্টর ফুলটা হাতে তুলে নিয়ে তার পেছনে একের পর এক রঙের জিনিস রাখতে লাগলেন। কখনো ব্যাকগ্রাউন্ডে কালো, কখনো নীল, কখনো বা লাল। আমরা বোকার মতো হাঁ করে দেখলাম ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে মিলিয়ে রং পাল্টাচ্ছে ক্যামোফ্লেজিয়া। একদম মিশে যাচ্ছে পেছনের জিনিসটার সাথে। এ এক অদ্ভুত অস্ত্র। এক রাশ যে কোনো ফুল, গাছ কিংবা অন্য কিছুর মধ্যে একটা রেখে দিলে সেটাকে কেউ আলাদা করে চিনতে পারবে না। রং পাল্টিয়ে সে মিশে যাবে পিছনের বস্তুটির সাথে এবং সেখান থেকেই বিষ মাখা সুগন্ধ দিয়ে যাবে এক অদৃশ্য ফুল। তার সামনে বসে থাকা হতবাগা জীবটা বুঝতেও পারবে না যে কখন তার সামনে এসে দাঁড়িয়েছে ছদ্মবেশী সমন। বোঝবার আগেই সব শেষ। ডিফেন্স মিনিস্ট্রির লোকেরা উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছিলেন ডক্টরকে, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম এইরকম ভয়ঙ্কর অথচ নিরীহ চেহারার মরণাস্ত্র তৈরি করে কি সর্বনাশ না করলেন ডক্টর। কত নিরীহ মানুষের প্রাণ নেবে এই সাধারণ চেহারার ছদ্মবেশী ফুল। ক্যামোফ্লেজে সিদ্ধহস্ত ক্যামোফ্লেজিয়া। কিন্তু ডিফেন্স মিনিস্ট্রির কাছে হস্তান্তরিত হওয়ার আগেই লোপাট হয়ে গেল ক্যামোফ্লেজিয়া। সঙ্গে সঙ্গেই গোপনে চলল কড়া তদন্ত। আমাদের সবার বাড়ি তোলপাড় করে সার্চ করা হলো, কিন্তু কারো বিরুদ্ধে কিছু পাওয়া গেল না। তখন অন্য রাস্তা ধরল প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিটা দূতাবাসে খোঁজ রাখল, সন্দিগ্ধ ব্যক্তিদের ফলো করল। সেখানেও কিছুই পাওয়া গেল না। শুধু একটা ব্যাপারে আশ্বস্ত হলো তারা, যে ক্যামোফ্লেজিয়া চুরি করেছে, সে সেটা অন্য কোনো দেশকে বিক্রি করার জন্য চুরি করেনি। হয়তো তার অন্য কোনো উদ্দেশ্য আছে, কিন্তু কি উদ্দেশ্যটা বুঝতে অবশ্য 1 সপ্তাহ সময় লাগলো না। প্রথমেই মারাত্মক কার্ডিয়াক অ্যাটাকে মারা গেলেন ডক্টর বিবেক টোডি। তখনও ব্যাপারটাকে অস্বাভাবিক কিছু মনে হয়নি। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি, বয়সও হয়েছিল। তার উপর ডাক্তারদের বারবার বারণ করা সত্ত্বেও অ্যালকোহলের নেশাকে অতিক্রম করতে পারছিলেন না তিনি। তাই তার মৃত্যুটা খুব আশ্চর্যজনক কিছু নয়। দুঃসংবাদটা শুনে আঘাত পেয়েছিলাম ঠিকই, কিন্তু বিস্মিত হয়নি। কিন্তু ডক্টর সুকুমার বসুও যখন হঠাৎ একদিন তার বাড়িতেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন, তখন ব্যাপারটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। ডক্টর বসুকে নার্সিংহোমে ভর্তি করা হলে ডাক্তার বলল যে তিনি কোমায় আছেন। সাইনাস ট্যাকিকার্ডিয়া এবং সঙ্গে ভয়ানক ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াস। এই সবগুলো লক্ষণ শুনেই বুকের ভিতরটা কেমন কেমন করতে লাগলো। এই সবকটাই অ্যাকোনিটামের লক্ষণ। মন বলতে লাগলো, এ ঠিক সমাপতন নয়, এর পিছনে গুরুতর কোনো চক্রান্ত আছে। ক্যামোফ্লেজিয়া অ্যাকোনিটামের পার্সেন্টেজ যথেষ্ট।
প্রথম মৃত্যুটাকেও আমাদের তখন আর স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। ডক্টর বিবেক টোডি ও ডক্টর বসু দুজনেই এমন মারাত্মকভাবে হৃদযন্ত্রের অসুখে আক্রান্ত হলেন, তাও মাত্র 3 দিনের ব্যবধানে। কি করে হতে পারে এটা? এ কি নিতান্তই কাকতালীয় নাকি অন্য কিছু? দুজনেই ক্যামোফ্লেজিয়ার আবিষ্কারে যুক্ত ছিলেন। এই দুজন আর ডক্টর মোনালিসা, এই 3 জনই তার জন্মদাতা। মূল ফর্মুলাটা এরাই জানেন। তারপর আর কেউ যদি সামান্য কিছু জেনে থাকে, সে হচ্ছে আমি। প্রথম 3 জনকে সরিয়ে দিতে পারলে এই মারাত্মক অস্ত্র দ্বিতীয়বার আর আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে যে চুরি করেছে তার কাছে ছাড়া আর কোথাও পাওয়া যাবে না ক্যামোফ্লেজিয়ার নমুনা। সমস্ত বৈদেশিক শক্তি, তার সাথে ভারতও টাকার থলে নিয়ে তার পেছনে অসহায়ের মতো ছুটবে। বেশ বুঝতে পারছি যে এ আমাদের মধ্যেই কারোর কীর্তি। কিন্তু কে হতে পারে? এখানে প্রথম 3 জনের পরেই আমার স্থান। আমি নই, তবে পলাশ। কয়েকদিন পলাশকে খুব চোখে চোখে রাখলাম, কিন্তু তেমন কিছুই চোখে পড়ল না আমার। সে স্বাভাবিকভাবেই কাজ করছে এবং যতদূর জানি এত বড় দুঃসাহসিক কাজ করার সাধ্য তার নেই। সত্যি বলতে এই অফিসে কারোর আদেও আছে কি না সন্দেহ। তবুও কেন জানি না কাউকে বিশ্বাস করতে পারছি না। যাকে দেখছি মনে হচ্ছে এই সে নয় তো। থাকতে না পেরে একদিন ডক্টর মোনালিসাকে কথাটা বলেই ফেললাম। ডক্টর মোনালিসার টেবিলের উপর একটা ফুলের বোকে রাখা ছিল, সম্ভবত গোলাপ ফুলের। তিনি আমায় একটা গ্যাস মাস্ক এগিয়ে দিয়ে বললেন, এটা ধরো, পড়ে নাও অনুরাগ। গোলাপের গন্ধে তো তোমার আবার মারাত্মক অ্যালার্জি হয়। এই মুহূর্তে তুমি কিন্তু আমার ডান হাত। তুমি অসুস্থ হয়ে পড়লে মুশকিল। গোলাপের গন্ধে সত্যিই আমার ভয়াবহ অ্যালার্জি। তাই বিনা বাক্য ব্যয়ে গ্যাস মাস্ক পরে নিয়ে বললাম, হ্যাঁ বলো, কি বলছিলে? নিজের থিওরি ও সন্দেহের কথা স্পষ্ট করেই বললাম। শুনতে শুনতে ভুরু কুঁচকে গেল তার। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেমে থেকে বললেন, তোমার সন্দেহ সঠিক কিনা জানি না। ডক্টর বসু এখনও কোমায়, কিন্তু দুজনের ক্ষেত্রেই অ্যাসফিক্সিয়া বা অক্সিজেন ডেফিসিয়েন্সির লক্ষণ দেখা গেছে। তাই তোমার কথা উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে ম্যাম আপনার সাবধান হওয়া উচিত। শুধু আমারই নয়, তোমারও সাবধানে থাকা উচিত অনুরাগ। কিন্তু ম্যাম আমি তো খুবই অল্প জানি এর সম্বন্ধে। সে তো তুমি আর আমি জানি, কিন্তু যার মাথায় একাই ওই আবিষ্কারের পেটেন্ট নেওয়ার দুর্বুদ্ধি ঘুরছে, সে তো আর জানে না যে তুমি আমার মেইন অ্যাসিস্ট্যান্ট, ডান হাত যাকে বলে। আমার পরে তোমারই তো সব জানার কথা। পুরোটা না জানলেও অল্প বিস্তর তো জানোই। তোমায় ছেড়ে দেওয়ার ঝুঁকি কি সে নেবে? এ কথাটা আগে মাথায় আসেনি। ডক্টর মোনালিসা কথাগুলো বলার পর মেরুদণ্ড বেয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। সত্যিই তো। এসব নিয়ে মাথা ঘামিও না অনুরাগ। এটা স্রেফ একটা কোইন্সিডেন্স। আই হোপ শব্দটার মধ্যে তেমন জোর পাওয়া গেল না। উনি যত সহজে ব্যাপারটা উড়িয়ে দিলেন, আমি কিন্তু তা পারলাম না। ওর বলা শেষ কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছিল। সত্যিই তো, আমাকেও কি ছাড়বে ওই অজানা আততাই? ডক্টর টোডি, ডক্টর বসু ও ডক্টর মোনালিসার পর তো আমি একমাত্র মানুষ যে ক্যামোফ্লেজিয়া সম্পর্কে সামান্য হলেও খবর রাখে। অন্তত ক্যামোফ্লেজিয়াটা আমি সচক্ষে দেখেছি সেটা কিভাবে কাজ করে। তার সাথে এও জানি যে জিনিসটার এফেক্ট মানব শরীরে কি হয়। সিমটমগুলো ও মিক্সড ভেনমের নামটাও তো জানি। গাড়িতে যেতে যেতেই বারবার কথাগুলো মাথার মধ্যে ঘুরছিল। বাড়িতে পৌঁছেও দুশ্চিন্তাটা মাথা থেকে গেল না। আমার বাড়িটা বেশ বাংলো বাড়ির মতো করে সাজিয়েছি আমি। ছোট্ট সুন্দর লাল টালি বসানো দোতলা বাড়ি। লাল টালিগুলো আমারই পছন্দ করে কেনা। সামনে ছোট্ট একটা বাগান, মালির যত্নে বেশ ঝকঝকে চকচকে হয়ে উঠেছে। বোগেনভিলিয়ার ঝাড়ে নানান বিদেশি ফুল, লতায় মসে রঙিন হয়ে উঠেছে একেবারে। ভেলভেটের মতো ঘাসের সবুজ রঙে পান্নার উচ্চল্য। দুদিকে দুটো ঝাউ গাছ মালির যত্নে একদম নিখুঁত আকারে রাজার মতো দাঁড়িয়ে রয়েছে। রোজ বাড়িতে ঢোকার সময় এই বাগানটার দিকে তাকালেই মন একেবারে ভালো হয়ে যায় আমার।
কিন্তু আজ আজ বরঞ্চ ভয় হলো। কে বলতে পারে এই বাগানেই কেউ একটা ক্যামোফ্লেজিয়া রেখে যায়নি? ডক্টর মোনালিসার কাছে এও শুনেছি যে এই স্পিসিসটা খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে। মাত্র 1 সপ্তাহের মধ্যেই যে প্রায় একটা গোটা ব্যাটালিয়ন তৈরি করে ফেলতে পারে। অসম্ভব শক্তিধর এই আবিষ্কার। কোনোদিন এত খুঁটিয়ে বাগানটাকে দেখিনি। আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলাম। নাগকেশরের ঝাড় রীতিমতো ফুলে ফেপে উঠেছে। পাশে স্পাইনে অ্যাকান্থাস আর ফায়ার স্পাইক ফুটে রয়েছে। ইচ্ছে ছিল অ্যান্থোনিয়ামও রাখবো গ্লাস হাউস করে, কিন্তু ফুলগুলো বাঁচেনি। আমার গোলাপের গন্ধে অ্যালার্জি, তাই গোলাপের কোনো প্রজাতিকেও রাখিনি। এছাড়া আরও বিভিন্ন ফুলে গোলাপি, হলুদে, লালে জমকালো হয়ে উঠেছে আমার বাগান। আজ ফুলের সৌন্দর্য দেখার মানসিকতা ছিল না। আমার সন্ধানী চোখ আতিপাতি করে খুঁজছিল রঙিন ফুলের মধ্যে একটা ছোট্ট বিশেষ ফুলকে। রঙের বিষয়ে সঠিকভাবে বলা মুশকিল। হয়তো সে পুরোপুরি বেগুনি হয়ে মিশে গেছে ডেরজন পিটুনিয়ার ভিড়ে, অথবা গোলাপি হয়ে আইস প্ল্যানেটের মধ্যে চুপ করে লুকিয়ে বসে আছে। কিচ্ছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না। ক্যামোফ্লেজিয়ার পক্ষে সবই সম্ভব। প্রায় গরু খোঁচা খুঁজতে খুঁজতেই হঠাৎ চোখে পড়ল ঘাসের ফাঁকে ছোট্ট ছোট্ট সাদা ফুল। ঘাস ফুল না, টের পেলাম হঠাৎ করেই বুকের ভেতরটা কেমন শুকিয়ে যাচ্ছে। এতগুলো ঘাস ফুল কবে আমার বাগানে ফুটল? আগেই ফুটেছিল না এখন আজকেই? প্রতাপ, প্রতাপ! নিজের কণ্ঠস্বরকেই আর তখন চিনতে পারছি না। গলা দিয়ে প্রায় আওয়াজ বেরোচ্ছিল না, তাই চেঁচিয়ে ডাকতে গিয়ে নিজের কানেই নিজের গলা ভীষণ কর্কশ শোনালো। আমার তারস্বরে চিৎকার শুনে প্রতাপ প্রায় দৌড়তে দৌড়তে আসে। আমায় এইভাবে চেঁচাতেও আগে কখনো শুনিনি। রীতিমতো ঘাবড়ে গিয়ে সে ছুটে এসেছে। স্যার, সে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। এত ফুলের ভিড়ে দাঁড়িয়ে তার স্যার কেন অমন আর্তনাদ করছেন তা বোধহয় বুঝে উঠতে পারেনি প্রতাপ। স্যার, এগুলো কি? ঘাস ফুল স্যার। ঘাস ফুল? এ বাগানে ঘাস ফুল কেন? স্যার, এক্ষুনি কেটে ফেলো, এক্ষুনি, ইমিডিয়েটলি। এখানে এখানে আর একটাও ঘাস ফুল দেখতে চাই না আমি। আর হ্যাঁ, ওইগুলো ছেটে ফেলার আগে মুখে মাস্ক পরে নেবে, নাকে যেন গন্ধ না যায়, বুঝেছ? আমি আর ওখানে দাঁড়াই না। মোরাম বিছানো পথ দিয়ে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে দেখি প্রতাপ কিছুক্ষণের জন্য হাঁ করে দাঁড়িয়ে রইল। তারপর এক কোণে স্টোর রুম থেকে কাটারি নিয়ে এলো। আমার কথা অবজ্ঞা করেনি। গামছা দিয়ে নাক মুখ পেঁচিয়ে বেঁধেছে। স্বস্তির নিঃশ্বাস পড়ল। প্রতাপ কি ভাবল কে জানে। হয়তো ভাবল স্যারের মাথায় ছিট। যাই ভাবুক, ওই ফুলগুলো তো আর ওখানে থাকবে না। ঘরের তালা খুলে ভিতরে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ। সবসময় বন্ধ থাকলে যা হয় আর কি। সকালে চাউমিন খেয়ে বেরিয়েছিলাম, তার সসের গন্ধ এখনও নাকে ঝাপটা মারছে। ভীষণ বিরক্ত লাগলো। আমার কাজের লোক মদন 1 নম্বরের ফাঁকিবাজ। আমিও বেরিয়েছি, অমনি সেও জানলা দরজা বন্ধ করে পাড়া ঘুরতে বেরিয়েছে। দিন ভোর খালি এখানে ওখানে টো টো করে ঘুরে বেড়ায়। অবশ্য আমার ফেরার আগেই সচরাচর ফিরে আসে সে। আজ তাড়াতাড়ি চলে এসেছি আমি। ফলস্বরূপ মদনের দেখা নেই। অগত্যা আপনা হাত জগন্নাথ। প্রথমেই জানলাগুলো সব খুলে দিলাম। তাকের উপর রুম ফ্রেশনারটা ছিল। স্প্রে করতে গিয়ে দেখি ফসফস আওয়াজ হচ্ছে। ওটা শেষ। এমন সময় শেষ হতে হলো। বাধ্য হয়েই আমার দামি পারফিউমটা স্প্রে করে দিলাম। অন্তত এই অসহ্য ভ্যাপসা গন্ধটা তো যাবে। মনে মনে তখন মদনের পূর্বপুরুষের শ্রাদ্ধ করে চলেছে। আশ্চর্য, রুম ফ্রেশনারটা যে শেষ হয়ে গেছে সেটাও তার খেয়াল নেই। নতুন কিনে আনা তো দূর, এত টাকা দিয়ে ওকে রেখেছি কেন আমি? হ্যাঁ, পরের বাড়ি ঝিয়ের সাথে গল্পগুজব করার জন্য? মনে মনে গরম হয়ে উঠি। একবার ফিরুক হতভাগা, তারপর ওর হচ্ছে। ভীষণ খিদে পেয়েছিল। তাড়াতাড়ি কোনো মতে গায়ে 2 মগ জল ঢেলে এলাম। শরীর আর মাথা তো ঠান্ডা হলো, কিন্তু পেটের ভিতরে ইঁদুরের রেস চলছে। মদন কখন ফিরবে তার ঠিক নেই, তাই নিজের হাত পুড়িয়ে কিছু বানিয়ে নিতে হবে। ফ্রিজে হয়তো 1-2 টুকরো ব্রেড এখনও আছে, তার সাথে ডিমের একটা অমলেট আর চা যথেষ্ট। রান্নাঘরে ঢুকে বুঝলাম যে কাজটা যতটা সহজ মনে হচ্ছিল ঠিক ততটা নয়। ফ্রিজ থেকে পাউরুটি আর ডিম উদ্ধার করা গেলেও
চায়ের পাতা, চিনি কোথায় যে রাখা তা কিছুই জানি না। তাকের উপর সারি সারি শিশি, তার কোনটায় চিনি, কোনটায় নুন, কোনটায় কি, সেসব সম্পর্কে কোনো জ্ঞানই নেই আমার। নিজের কিচেনের চেয়ে বরং ল্যাবরেটরিটা আমার কাছে অনেক বেশি চেনা। প্রায় অসহায়ের মতোই তন্ন তন্ন করে খুঁজছি সব উপকরণ। খুঁজতে খুঁজতেই রান্নাঘরের ঠিক জানলাটার সামনে এলাম। ঠিক তখনই একটা অদ্ভুত মিষ্টি গন্ধ নাকে এলো। অদ্ভুত মিষ্টি একটা গন্ধ, এমন গন্ধ তো আগে কখনো পাইনি। কেমন যেন নেশা ধরানো সুবাস। আমার ইন্দ্রিয়গুলো সব বিতর্ক হয়ে উঠল। এটা কিসের গন্ধ? রান্নাঘরে জানালা দিয়ে ফুরফুর করে হাওয়া আসছে, তার সাথে সাথে এই গন্ধটা ঝাপটা মেরে ঢুকে পড়ছে। খুব তীব্র নয়, কিন্তু ক্যামোফ্লেজের গন্ধ কেমন তা জানি না। ডেমনস্ট্রেশনের সময় নাকে মাস্ক পরেছিলাম, কিন্তু শুনেছি গন্ধটা মিষ্টি। গন্ধটা কি এইরকম? কিসের গন্ধ এটা? ক্যামোফ্লেজিয়া! প্রতাপ! প্রতাপ! প্রায় মৃত্যু ভয়ে আর্ত চিৎকার করে উঠেছে। বুকের ভিতরটা কেমন কেমন করছে, একটা বিরাট টারবাইনের মতো থপথপ করে চলেছে যেন। ভীষণ রকমের আকুলি বিকুলি হচ্ছে। বোধহয় এখনই হার্ট ফেল করব। আর সময় নেই। সেই মারাত্মক মরণাস্ত্র আজ আমায় শেষ করেই ছাড়বে। প্রতাপ বোধহয় ঘাসফুল পরিষ্কার করতেই ব্যস্ত ছিল। চিৎকার শুনে কাটারি হাতেই ব্যস্ত সমস্ত হয়ে ছুটে এসেছে। কি হয়েছে স্যার? ওটা কিসের গন্ধ? প্রতাপ জোরে জোরে বেশ কয়েকবার নিঃশ্বাস নিয়ে গন্ধটা শুকল। আমি প্রায় দম বন্ধ করে রেখেছি। কিছুতেই ওই বিষ নিঃশ্বাস নেব না আমি, কিছুতেই না। সে গন্ধটা অনুধাবন করেই হেসে ফেলেছে। এটা তো জুঁই ফুলের গন্ধ। জুঁই ফুল? আমি নিঃসন্দেহ হতে পারি না। কে বলতে পারে? ক্যামোফ্লেজিয়ার ডিএনএ গঠনে হয়তো জুঁই ফুলের অবদানও আছে। হয়তো তার গন্ধটা জুঁই ফুলের মতোই। জুঁই ফুলের গন্ধ? এখানে জুঁই ফুলের গন্ধ কোথা থেকে আসবে? আপনার মনে নেই স্যার? আপনিই তো চারা গাছটা নিয়ে এসেছিলেন। বাগানে জায়গা ছিল না বলে রান্নাঘরের পেছনেই লাগিয়েছিলাম আমি। কেটে ফেলো, কেটে ফেলো! সে বোধহয় আমার কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারল না। কেমন বেকুবের মতো দাঁড়িয়ে আছে। বোধহয় বুঝতে পারছে না যে কি করবে। একদম গোড়া থেকে কেটে ফেলো। জুঁই ফুলের গাছ চাই না আমার, একদম উপড়ে ফেলো। এই গন্ধ যেন আমি না পাই আর। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে মাথা নাড়ে। ঘাস ফুলগুলো সব ছেটে দিয়েছ? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। এটাকেও? ঠিক আছে স্যার। প্রতাপের মুখ বিষণ্ণ। বাগানের প্রত্যেকটা ফুল গাছ তার বড় প্রিয়। বড় যত্নে, প্রায় সন্তানের মতো করেই সে বড় করে তুলেছিল প্রত্যেকটা গাছ। আর আজ তাকেই আমি সেই গাছগুলো কেটে ফেলার নির্দেশ দিচ্ছি। মনে হলো ওকে কসাইয়ের কাজ করতে দিয়েছি। একবার মনে হলো ডেকে বারণ করে দিই, কিন্তু পরক্ষণে মনকে বোঝাই কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। হয়তো এই নিরীহ ফুলের মধ্যেই নিরীহতর মুখ করে বসে আছে ক্যামোফ্লেজিয়া। আমায় শেষ করার মতলবে বিষ সৌরভ ছড়াচ্ছে। তখনও হাত পা কাঁপছিল আমার। কোনো মতে আমার বসার ঘরে ফিরে আসি আমি। আজ আর রান্না করার মতো অবস্থা নেই আমার। কোনো মতে শুকনো পাউরুটি আর জল খেয়েই চালাতে হবে। কিছুক্ষণ বসে থাকার পর মনে হলো একটু ধাতস্থ হয়েছি। আস্তে আস্তে উঠে ল্যাপটপটাকে নিয়ে এলাম। অনেক কাজ পড়ে আছে। ডক্টর মোনালিসার জন্য কিছু প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে। ডক্টর কাজে একদম গাফিলতি বরদাস্ত করেন না। ফ্রিজে নতুন একটা হুইস্কির বোতল ছিল। আমি সচরাচর খুব টেন্সড না হলে ড্রিঙ্ক করি না, কিন্তু আজ একটা ড্রিঙ্ক নিজেই বানিয়ে নিয়েছি। যে অবস্থায় আছি তাতে একটু অ্যালকোহল পেটে না পড়লে কাজ হবে না। ল্যাপটপে এক মনে কাজ করতে করতে মগ্ন হয়ে গিয়েছিলাম। কখন যে বাইরে ঘন অন্ধকার নেমে এসেছে তা খেয়াল করিনি। হুইস্কির প্রভাব হোক বা অন্য যে কোনো কারণে ক্যামোফ্লেজের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হুঁশ ফিরল মদনের ডাকে। বাবু, বাবু। আগে ভেবেছিলাম ও এলে একচোট বকাবকি করব, কিন্তু এখন সেই ইচ্ছেটা আর টের পেলাম না। আপনি আজ তাড়াতাড়ি ফিরেছেন, কিছুটি খাননি নিশ্চয়ই? খেয়েছি। সে জিভ কাটল। কার উদ্দেশ্যে কে জানে। এই রাত্রে কি খাবেন বাবু?
রুটি কর, আর হ্যাঁ একটু ডিম কষা হলেই চলবে। আচ্ছা আচ্ছা। শোন, হ্যাঁ বাবু। রুম ফ্রেশনারটা শেষ হয়ে গেছে, দোকান থেকে একটা নিয়ে আসিস, ঠিক আছে? আচ্ছা। মদন চলে গেল রান্নাঘরে। আমি আবার কাজে মন দিলাম। প্রজেক্ট রিপোর্ট শেষ করতে করতেই রাত 10টা বেজে গেল। তারপর কয়েকটা ইমেল পাঠালেই আজকের মতো আমার কাজ শেষ। ঘড়িতে ঢং ঢং করে 10টার ঘন্টা পড়ছে। আমি প্রায় ল্যাপটপের মধ্যে মাথা গুজে ইমেল টাইপ করছি। ঠিক তখনই মোবাইল ফোনটা তীব্র স্বরে বেজে উঠল। একটু বিরক্ত হলাম। কাজের সময় ফোন বাজলে ভীষণ বিরক্তি লাগে। এখনও 7টা ইমেল পাঠাতে হবে আমায় দেশ বিদেশের নানা বিজ্ঞানীকে। লম্বা লম্বা বয়ানের চিঠি, সময় লাগবে। তার উপর একটাও স্পেলিং মিস্টেক হওয়া চলবে না। একটা বানান ভুল হলেও ডক্টর আমায় বকাবকি করে আস্ত রাখবেন না। আর যথাসম্ভব সতর্ক হয়ে কাজ করছি। এমন সময় আবার কে জ্বালাতে ফোন করলো? প্রথমে ভেবেছিলাম ফোন ধরব না, কিন্তু আর চোখে তাকিয়ে দেখি ফোনের ডিসপ্লেতে জ্বলছে নিভছে কলিং পলাশ। আমার মনে একটা তীব্র আশঙ্কা উন্মত্তের মতো নাচতে শুরু করল। পলাশ এখন ফোন করছে কেন? সচরাচর সে খুব একটা ফোন করে না। যারা গল্প শুনছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। যা কথা হওয়ার তা ল্যাবেই হয়। আজও বেরিয়ে আসার আগে ওকে সমস্ত কাজকর্ম বুঝিয়ে দিয়ে এসেছি। ডক্টর মোনালিসা ল্যাবে আছেন। আমি আজ একটু তাড়াতাড়ি চলে এসেছি বলে ওকে ডিউটিতে থাকতে হয়েছে। কিন্তু সে ফোন করছে কেন? আবার কি হলো? তাড়াতাড়ি ফোনটা ধরি। হ্যালো। হ্যালো স্যার। বলছি, বলো। ডাক্তার মোনালিসা ল্যাবে কাজ করতে করতেই অসুস্থ হয়ে পড়েছেন। অসম্ভব ব্রিদিং ট্রাবল, নিঃশ্বাস নিতে পারছেন না। আমি ওকে লাইফ কেয়ার নার্সিং হোমে নিয়ে যাচ্ছি, আপনি ইমিডিয়েটলি চলে আসুন। আমার ব্রহ্মতালু থেকে পায়ের নখ অব্দি যেন বরফ হয়ে গেল। হাতটা ভীষণ অবশ লাগছে। ফোনটা ঠক করে হাত থেকে পড়ে গেল মেঝেতে। ব্রিদিং ট্রাবল না, আবার ক্যামোফ্লেজিয়া। লাইফ কেয়ারের আইসিইউতে গভীর কোমায় আচ্ছন্ন হয়ে পড়েছিলেন ডক্টর মোনালিসা। ভেন্টিলেশন চলছে। ডাক্তারবাবু প্রথমে ভিতরে কাউকে অ্যালাউ করছিলেন না। অনেক কাকুতি মিনতির পর আমাকে কয়েক মুহূর্তের জন্য কাছে যাওয়ার অনুমতি দিলেন। ডক্টর মোনালিসার পাশের বেডটায় শুয়ে আছেন ডক্টর সুকুমার বসু। তিনিও কোমায় আছেন, মুখটা বিবর্ণ। কেউ যেন ব্লটিং পেপার দিয়ে সমস্ত রং শুষে নিয়েছে। চোখ দুটো আঠা দিয়ে যেন আটকানো। অসম্ভব তীক্ষ্ণ দৃষ্টি ছিল ডক্টর বসুর। ভারী কাঁচের চশমার ফাঁক দিয়ে যখন তাকাতেন তখন মনে হতো একেবারে ভিতর অবধি দেখে নিচ্ছেন। অথচ এই চোখ দুটো হয়তো আর কখনো খুলবে না। আর তার পাশে ডক্টর মোনালিসা। অমন দাপুটে মহিলাটিকে এত অসহায় আগে আর কখনো মনে হয়নি আমার। কি শীতল নিরাপত্তাহীনতায় পড়ে আছেন বিছানায়, মুখে মৃত্যুর পাণ্ডুর ছায়া। কেন জানি না, যদিও আমি খুবই শক্ত মানুষ, আমি আমার বাবার মৃত্যুতেও কাঁদিনি, কিছুতেই আমার চোখে জল আসেনি। কিন্তু আজ কেঁদে ফেললাম। ডক্টর মোনালিসার দিকে তাকিয়ে চোখ জলে ভরে এলো। আর নিজেকে সামলাতে পারিনি। কোনো মতে আইসিইউ থেকে টলতে বেরিয়ে এসেছি। পলাশ বাইরেই দাঁড়িয়েছিল। আমার অবস্থা দেখে সে ভুলে গেল যে আমি ওর স্যার। সঙ্গে সঙ্গে এগিয়ে এসে সে জড়িয়ে ধরল আমাকে। স্যার। ওইটুকু বলারই অপেক্ষা ছিল। ওর বুকে মাথা রেখে ছোট শিশুর মতো হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লাম আমি। ওর চোখেও তখন জল। ডক্টর মোনালিসাকে ভালোবাসে না এমন লোক বোধহয় নেই। ভীষণ মেজাজি লোক ঠিকই, কিন্তু দয়া মায়া কাকে বলে তা বোধহয় ওর কাছ থেকেই শিখতে হয়। কি ছিলাম আমি, কতটুকু ছিলাম। বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল চোখে, কিন্তু সংস্থান ছিল না। বাবার সামান্য রোজগারের স্বপ্ন সফল হওয়ার সম্ভাবনাই ছিল না। সেই সময় ডক্টর মোনালিসাই আমার হাত ধরেছিলেন। ঈশ্বর সকলের জীবনেই একজন না একজন দেবদূত পাঠান। আমার সেই দেবদূত এখন আইসিইউতে গভীর কোমায় আচ্ছন্ন হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অথচ আমার কিছু করার নেই। কি অসহায় আমি। ফুলের বোকেটার জন্যই এ সর্বনাশ। আমি ওর কথাটা ঠিক ধরতে পারি না।
অবাক হয়ে তাকিয়েছি দেখে সে আবার বলল, আপনি চলে যাওয়ার প্রায় 3 ঘন্টা পরে একটা ফুলের বুকে নিয়ে এসেছিল ম্যাম। আমার চোয়াল শক্ত হয়ে ওঠে। বুঝতে অসুবিধা হলো না যে পলাশের সন্দিগ্ধ ইঙ্গিত কোন দিকে। ক্যামোফ্লেজিয়া? আপনি বুঝতে পারছেন না স্যার? পরপর ইনসিডেন্টগুলো দেখুন, সবকটা সিমটম দেখুন। যখন আমি ডক্টর মোনালিসার চিৎকার শুনে ছুটে যাই তখন ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এবং সবচেয়ে বড় কথা যে উনি কনফিউজড হয়ে গিয়েছিলেন। নার্সিংহোম শব্দটাও ঠিকমতো বলতে পারছিলেন না। একবার জল খেতে চেয়েছিলেন, কিন্তু যখন জল দিতে গেলাম তখন জলের দিকে এমন করে তাকালেন যেন জিনিসটা কি সেটাই বুঝে উঠতে পারছেন না। এখানে আসার পর ডক্টর বললেন মেজর কেস অফ অ্যাসিস্টাল, কোনো কার্ডিয়াক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ছিল না তখন। ও চুপ করে থাকে কিছুক্ষণ। বলাই বাহুল্য যে এই হার্ট অ্যাট্যাক, সাইনাস ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, কনফিউশন এবং অ্যাসিস্টল এগুলো সব অ্যাকুনিটামের লক্ষণ। ক্যামোফ্লিজিয়ায় যে সব কিছুর মূলে তা বুঝতে আর বাকি রইল না। বোকেটাকে পাঠিয়েছিল জানো? বুকেটার উপর কোনো নাম ছিল কি না মনে নেই। একগুচ্ছ নানা রঙের ফুলের বুকে ছিল, শুধু এইটুকু মনে আছে। আর যখন ডাক্তার মোনালিসা পড়ে গিয়ে ছটফট করছিলেন তখন তার পাশেই পড়েছিল বুকেটা। ফাইন, চলো পলাশ। কোথায়? অফিসে। বোকেটাকে পাঠিয়েছে, দেখা দরকার। লেটস গো। পলাশ প্রথমে একটু কিন্তু কিন্তু করলেও পরে রাজি হয়ে গেল। ওর গাড়িতেই ফের আমরা ফিরে গেলাম ল্যাবে। ল্যাবরেটরির একটা চাবি সবসময় আমার সাথেই থাকে, সুতরাং ভেতরে ঢুকতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু অবাক কাণ্ড, পুরো ল্যাবরেটরি তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না সেই বোকেটা। সেটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। যে ঘরে ডক্টর পড়েছিলেন সে ঘর থেকে শুরু করে ডাস্টবিন পর্যন্ত আমরা সব খুঁজে দেখেছি, কিন্তু কিচ্ছু পাইনি। ফুলের তোড়াটা অধরাই থেকে গেল যেন। অনেকক্ষণ খোঁজার পর যখন আমরা হতক্লান্ত হয়ে রণে ভঙ্গ দিলাম ততক্ষণে প্রায় ভোর হয়ে এসেছে। পলাশ রীতিমতো হাঁপাচ্ছে। কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলল, কেউ সরিয়ে নিয়েছে, আমি শিওর বুকেটা এখানেই পড়েছিল, কিন্তু কিন্তু কেউ। কে? একটা কথা মনে হচ্ছিল স্যার। কি? ডক্টর টোডি, ডক্টর বসু ও ডক্টর মোনালিসার মতো এত বড় বড় সব মানুষজন একটা কাঁচা কাজ করলেন কি করে তার? মানে কোনো অ্যান্টিডোটের বন্দোবস্ত না করেই ক্যামোফ্লেজিয়ার মতো বিষধর জিনিস আবিষ্কার করবেন? এত বড় মূর্খ কি তারা ছিলেন? কিন্তু অ্যান্টিডোটটা যদি থাকে তবে সেটা তারা নিজেরা ব্যবহার করেননি কেন? হয়তো সুযোগ পাননি, বোঝার আগেই বিষ কাজ করতে শুরু করেছে। হতে পারে। তাহলে সেক্ষেত্রে তার অ্যান্টিডোট এখানেই থাকবে, হয় অ্যান্টিডোট কিংবা তার ফর্মুলা। যতদূর জানি অ্যাকুনিটামের অ্যান্টিডোট হিসাবে নাক্সভোম কিংবা ক্যার ইউজ হয়। একবার গোটা ফর্মুলাটাকে পেয়ে গেলে বানিয়ে নিতেও কোনো অসুবিধা হবে না। চিয়ার আপ, খোঁজো পলাশ, খোঁজো। শুরু হলো খোঁজাখুঁজি। পলাশ আর আমি দুজনেই বুঝতে পারছিলাম যে ক্যামোফ্লেজিয়ার প্রকোপ এরপর আমাদের উপরই পড়বে। আমাদের অবস্থা ডক্টর টোডি, ডক্টর বসু বা ডক্টর মোনালিসার মতোই হবে। তাই অ্যান্টিডোট বা তার ফর্মুলাটা পাওয়া আমাদের কাছে জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুজনেই মরিয়া হয়ে খুঁজছি। যে কোনো মূল্যেই হোক জিনিসটা পেতেই হবে, নয়তো আমাদেরও শেষ করে ছাড়বে ওই ছদ্মবেশী ঘাতক। ডক্টর মোনালিসার প্রাইভেট ল্যাব আজ খোলা ছিল। উনি অসুস্থ হয়ে পড়ায় এই দরজা বন্ধ হয়নি। আর কেউ পাসওয়ার্ড জানত না। মনে হলো হয়তো ডক্টর অ্যান্টিডোট ওই ঘরেই রেখেছেন। পলাশ, তুমি বাইরেটা খোঁজো, আমি প্রাইভেট ল্যাবের দিকে পা বাড়াই। আমি ভিতরটা দেখছি। ল্যাবের ভিতরে সারি সারি শিশিতে নানা রকম কেমিক্যাল, কোনোটা সবুজ আবার কোনোটা বা গোলাপি। ছোট ছোট কাঁচের শিশিতে নানা রকম তরল। এত শিশি আর বোতলের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছিল। এর কোনটায় যে অ্যান্টিডোটটা লুকিয়েছে কে জানে। অ্যান্টিডোট ছাড়া ফুলটা তৈরি হলো কি করে? যখন এটা তৈরি হচ্ছিল তখন থেকে নিশ্চয়ই বিজ্ঞানীরা গ্যাস মাস্ক পরেছিলেন না। ক্যামোফ্লেজিয়ার গন্ধ কখনো না কখনো তাদের নাকে গিয়েই থাকবে। মনে আছে ডক্টর মোনালিসা বলেছিলেন, গন্ধটা কিন্তু মিষ্টি। দৃঢ় বিশ্বাস হলো তার মানে অ্যান্টিডোট আছে। গবেষণা চলাকালীন বিজ্ঞানীরা ফুলের গন্ধও পেয়েছিলেন, কিন্তু তখন তাদের কিছু হয়নি। অ্যাকোনাইট কাজ করতে বেশি সময় নেয় না, 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যেই কাম তামাম করে ফেলে। সুতরাং
তখন তারা নিশ্চয়ই অ্যান্টিডোট নিয়েছিলেন। ওটা এখানেই কোথাও আছে, কিন্তু কোথায়? ল্যাবের ভিতরে একটা মস্ত বড় ফ্রিজার, -6 ডিগ্রিতে সেটা করা আছে। এটাকে -40 ডিগ্রি অবধি সেট করা যায়। গ্লাভস পরে ফ্রিজারের দরজা খুলতেই হাড় হিম করা ধোঁয়া বেরিয়ে এলো। সেই ধোঁয়ার ভিতর দিয়ে দেখা যাচ্ছে আরও কিছু ছোট ছোট শিশি, গায়ে লেবেল সাটা। সামনের ব্লকে বড় বড় করে লেখা অ্যান্টিডোটস। এইগুলোই অ্যান্টিডোট। নানান বিষ নিয়ে কাজ করেন ডক্টর, তাই প্রত্যেকটা বিষের ওষুধও তৈরি করা থাকে। সার শিশির মধ্যে আর্সেনিক অ্যান্টিডোট, থ্যালিয়াম অ্যান্টিডোট, সায়ানাইড অ্যান্টিডোট, নিউরোটক্সিন, LD50 অ্যান্টিডোট। সবই চোখে পড়ল, কিন্তু ক্যামোফ্লেজিয়া নেই। আশ্চর্য ব্যাপার, ক্যামোফ্লেজিয়ার অ্যান্টিডোট এখানে নেই কেন? তবে কি অন্য কোথাও? প্রথমে সবকটা শিশি নামিয়ে দেখলাম, নেই। ল্যাবরেটরি প্রায় তছনছ করে খুঁজছি, নেই। কাগজপত্র, ফাইল ঘেঁটে দরকারি অদরকারি কাগজ ছড়িয়ে ছিটিয়ে একসা করলাম। আমারই তৈরি করা প্রজেক্ট রিপোর্ট, ডিফেন্স মিনিস্ট্রির চিঠি, ক্যামোফ্লেজিয়ার ইন্স্যুরেন্স পেপার সব বেরোলো, কিন্তু ফর্মুলা সেটা নেই। হতক্লান্ত হয়ে মেঝের উপর বসে পড়েছি। আবার ভীষণ কান্না পেয়ে গেল। ডক্টর মোনালিসার জন্য নয়, নিজের কথা ভেবে। শেষ পর্যন্ত আমাকেও বিষ নিঃশ্বাস নিয়ে অসহায় গিনিপিগের মতো মরতে হবে। চোখের সামনে দেখলাম ক্যামোফ্লেজিয়া আমার পিছনে ধাওয়া করছে। নীল বিষাক্ত শরীরে আমি, না, এভাবে এত সহজে মরব না। আমিও বিজ্ঞানী। এই কাগজপত্রের মধ্যে আর কিছু হোক না হোক, কোথাও না কোথাও ক্যামোফ্লেজিয়ার DNA কোড রয়েছে। যদি একবারও সেটা পাই, তবে নিজেই তার অ্যান্টিডোট তৈরি করতে পারি। শুধু একবার ঠান্ডা মাথায় আমায় কাগজটা দেখতে হবে। ফাইলের মধ্যে সমস্ত কাগজপত্র নিয়ে বেরিয়ে এলাম প্রাইভেট ল্যাব থেকে। পলাশ ততক্ষণে সমস্ত DVD, CD চালিয়ে দেখে নিয়েছে। কম্পিউটার তন্ন করে খুঁজে দেখেছে। ডক্টর টোডি, ডক্টর বসু আর ডক্টর মোনালিসার নিজস্ব কম্পিউটার তাদের কেবিনেই থাকে। সব কটা দেখেছে সে। এমনকি আমার কম্পিউটারও ছাড়েনি। যদি কোনো সিডিতে বা কম্পিউটারে ক্যামোফ্লেজিয়ার প্রেজেন্টেশন থাকে, কিংবা তার অ্যান্টিডোটের প্রেজেন্টেশন, আজকাল বিজ্ঞানীরা কম্পিউটারেই তাদের রেকর্ড বেশি রাখেন, তাই সে তাও দেখতে বাকি রাখেনি। কিন্তু ডক্টর মোনালিসাকে আমি হাড়ে চিনি। তিনি কম্পিউটারে কিছু রাখার লোক নন। দেখা গেল আমার চেনটাই সঠিক। পলাশ সব কম্পিউটার ঘেঁটেও কিছু পায়নি। হয় সেগুলো কেউ সরিয়ে নিয়েছে, নয়তো ডক্টররা কম্পিউটারে জিনিসটা রাখেননি। এখন কি করব স্যার? কিছুই তো পেলাম না। পাওয়া যাবে পলাশ, নিশ্চয়ই পাবো আমরা। আমি বাড়িতে বসে ঠান্ডা মাথায় এই কাগজপত্রগুলো দেখব। আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যেই কিছু আছে। যদি ক্যামোফ্লেজিয়ার DNA কোডও পেয়ে যাই, তবে তা থেকে অ্যান্টিডোট বানিয়ে নিতে অসুবিধা হবে না। শুধু এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখার দরকার। এখন তুমি বাড়ি যাও। সকাল 10টার আগে তো ভিজিট করতে দেবে না? আমিও আসবো। চলুন স্যার, আপনাকে বাড়িতে ড্রপ করে দিই। চলো। বাড়ি ফিরতে সকাল 7টা বাজল। সারা রাত জেগে খোঁজাখুঁজি করে দুজনেই ভীষণ অবসন্ন হয়ে পড়েছি। বিশ্রাম দরকার। আসার পথে আমাদের দুজনের কোনো কথা হয়নি। কোনো এক ভয় আমাদের তাড়া করে বেড়াচ্ছিল। আমি অন্যমনস্কভাবে ফাইলের কাগজ উল্টে পাল্টে দেখছিলাম। পলাশ ড্রাইভ করছিল, কোনো কথা বলেনি। আমাদের অমুক আশঙ্কা একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। আমাকে ড্রপ করার সময় পলাশই প্রথম মুখ খুলল। আমার মনে হয় স্যার, কেউ সব রেকর্ড মুছে দিয়েছে। আমাদের মধ্যেই কেউ। আর বোধহয় বাঁচার উপায় নেই। দেখলাম ওর উদ্ভ্রান্ত চোখে জল চিকচিক করছে। আমারও মনে এই সন্দেহটা ঘুরছিল। কেউ ইচ্ছাকৃতভাবেই সরিয়ে ফেলেছে অ্যান্টিডোট। হয়তো কাগজপত্র গায়েব করে দিয়েছে। বুঝতে পারছিলাম না ওকে কী বলবো। কিছু বলার আগে সে বলল, আসছি স্যার, সাবধানে থাকবেন। পলাশ চলে গেল। আমি নিজের বাড়ির দিকে পা বাড়াই। একটু বিশ্রাম দরকার। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। একটু ঘুম। কিন্তু এ কি? বাগানের পাশ দিয়ে যেতে চমকে উঠলাম। কাল প্রতাপকে বলেছিলাম ঘাসফুলগুলো ছেটে ফেলতে। ওকে কাটারি দিয়ে ঘাসফুল ছাঁটতেও দেখেছি। তবে ওগুলো কি? বাগান আলো করে ঘাসের মধ্যে ছোট্ট ছোট্ট সাদা ফুল শিশির মেখে ঝলমল করছে। কাল সংখ্যায় কম ছিল, কিন্তু আজ প্রায় গোটা বাগান জুড়েই।
মনে হলো ফুলগুলো বোধহয় আমার দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি হাসছে। এত তাড়াতাড়ি এত ঘাস ফুল কোথা দিয়ে এলো? সংখ্যায় প্রচুর, আর সারা বাগানই প্রায় ছেয়ে ফেলেছে। এগুলো কালো ছিল না, ঘাসফুল নয়, এ ঘাসফুল হতেই পারে না। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলাম পুরো বাগানের ঘাসই উপড়ে ফেলব। ঘাস কাটার মেশিনটা আছে স্টোর রুমে, ওটা দিয়েই নিকেশ করব রক্তবীজের বংশধরদের। ঘাসও থাকবে না, ঘাসফুলও নয়। আজ আর প্রতাপকে ডাকলাম না, এ কাজ নিজের হাতেই করে ফেলা ভালো। ওকেও বিশ্বাস করতে পারছি না, আমিই দেখে নেব। চোখের সামনে দেখলাম ঘাসের গোড়া থেকে উপড়ে যাচ্ছে সাদা ছোট ছোট ফুলগুলো এবং নেতিয়ে পড়ছে ছিন্ন মূল হয়ে। নাক আগেই ঢেকে নিয়েছিলাম, তাই গন্ধ পাওয়ার সম্ভাবনাই ছিল না। ঘাস কাটতে কাটতেই একটা পৈশাচিক আনন্দ টের পাই, যেন আমার মাথায় দানব ভর করেছে। সব কেটে ফেলবো, সব শেষ করব, সব কটাকে জমের দৌড়ে পাঠাবো। দেখতে দেখতে গোটা বাগান সাফ হয়ে গেল। ঘাসগুলো বিধ্বস্ত হয়ে উপড়ে পড়ে আছে, তার সাথে ঘাসফুলও। হিংস্র আনন্দে তাকিয়ে দেখলাম আমার বাগান ন্যাড়া হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। প্রতাপ ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে দৃশ্য দেখে প্রায় আতঙ্কিত হয়ে উঠল। বাগানে কোনো ঘাস নেই। সে পাগলের মতো ছুটে এসেছিল, প্রায় হাহাকার করে উঠেছিল। স্যার, এ কি করছেন? আমি রক্ত চোখে ওর দিকে তাকিয়েছিলাম। নির্ঘুম এক রাত কাটিয়ে দুশ্চিন্তায় চেহারাটা উন্মাদের মতো লাগছিল আমার। লাল চোখ, উস্কো খুস্কো চুল, মুখে না কামানো দাড়ি। ও বোধহয় এই রূপ দেখে ঘাবড়ে গেছিল, কিছু বলতে গিয়েও থেমে গেছিল। আশেপাশে তাকিয়ে দেখি ছোট ছোট ফুলের ঝাড় জল জল করছে। এত ছোট ছোট নানা রঙের ফুল কবে এলো আমার বাগানে? একেবারে গাছ আলো করে থোকায় থোকায় ফুটে আছে। মনের ভিতরে সন্দেহ আর আশঙ্কা একসাথে দানবের মতো দাপাতে শুরু করে। ওগুলো কি 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 ওগুলো? বলা যায় না, কিচ্ছু বলা যায় না। ও ফুল যে কোনো জায়গায় যে কোনো রঙের ছদ্মবেশে ফুটে থাকতে পারে। না, ফুল চাই না। আমি এই বাগানে কোনো ফুল থাকতে দেব না। কোনো ফুল, কোনো গাছ নয়, বরং বাগানটাই দরকার নেই আমার। বাগানটাই থাকবে না। ওরাও সব উড়িয়ে দাও, কিচ্ছু দরকার নেই। নিজের প্রাণের চেয়ে বেশি কিছু না, কোনো সৌন্দর্য, কোনো সৌরভ, কিচ্ছু না। ধ্বংস হোক, ধ্বংস হোক সব। প্রতাপকে দিয়ে কাজটা করালাম না। বলা যায় না, হয়তো মায়ায় পড়ে একটা দুটো গাছ রেখে দেবে, তাই নিজের হাতেই এক এক করে ধ্বংস করতে লাগলাম। আমার বাগান নিমেষের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হিরোশিমা নাগাসাকির মতো ধ্বংসস্তূপে পরিণত হলো। যে গাছগুলো নিজেই এনেছিলাম, সাজিয়ে তুলেছিলাম বাগানে, সেই গাছগুলোকে নির্মম হাতে তুলে ফেলে দিলাম। ফুল বড় ভালোবাসতাম আমি, আজ সবচেয়ে বেশি ভয় পাই এই ফুলকেই। ঘেন্না করি, ঘেন্না করি। বিকেলের দিকে ভিজিটিং আওয়ারে আরেকবার দেখে এলাম দুই বৈজ্ঞানিককে। অবস্থার উন্নতি কিছুই হয়নি, বরং ইন্টেন্সিভ কেয়ারে ডাক্তারদের ব্যস্ততা দেখে মনে হলো আজ বোধহয় দুজনেরই অবস্থা খারাপ। আমরা আজ ভেতরে ঢোকার অনুমতি পেলাম না। বাইরে দাঁড়িয়ে জানলার কাঁচ দিয়ে দেখলাম মৃত্যুশয্যায় শায়িত দুই বৈজ্ঞানিককে। ডক্টর মোনালিসার ছেলে বিদেশে থাকে, খবর পেয়েছে কিন্তু এসে পৌঁছাতে পারেনি। ডক্টর বসু স্ত্রী আমার পাশেই দাঁড়িয়ে আছেন। কত রাত ঘুমননি কে জানে। চোখের তলায় কালি পড়েছে, তার দিকে তাকাতেও পারছিলাম না। কথা বলার সাহসও হলো না। ডিফেন্স মিনিস্ট্রির একজন হোমরা চোমরা এসেছিলেন আজ। গম্ভীর মুখ করে বাইরে থেকেই ব্যাপারটা দেখে গেলেন। তার মুখে একটা নিরাশার ছাপ লক্ষ্য করছিলাম। সেটা আবিষ্কারটা হাতছাড়া হয়ে যাওয়ার জন্য না দুই বৈজ্ঞানিক অবস্থা দেখে, কে জানে। গোটা ভিজিটিং আওয়ারটাই বাইরে দাঁড়িয়ে কেটে গেল। বিকেলবেলা ফিরে এলাম বাড়িতে। বাগানের জায়গায় এখন মরুভূমির মতো নিষ্ফলা এক টুকরো জমি খাঁ খাঁ করছে। অন্য সময় হলে বুকের ভেতরটা হু হু করে উঠত, কিন্তু আজ আমি নিষ্ঠুর, ভীষণ নিষ্ঠুর। স্নায়ুর উপর দিয়ে ভীষণ চাপ যাচ্ছিল। এক প্যাক হুইস্কি তৈরি করতে করতে অনুভব করলাম গোলাপের গন্ধ। সারা ঘরে হালকা গোলাপের গন্ধ ছড়িয়ে আছে। কিছুক্ষণের জন্য যেন হৃৎপিণ্ডটা স্তব্ধ হয়ে গেল। গোলাপের গন্ধ কোথা দিয়ে আসছে? বাগানের ত্রিসীমানায় আগেই কোনো গোলাপ ছিল না, এখন তো বাগানটাই নেই। তবে গোলাপ কোথায় এলো? হঠাৎ বুঝতে পারলাম আমার শরীরটা খারাপ লাগছে, হার্টবিট বেড়ে গেছে। আমার গোলাপের গন্ধে অ্যালার্জি। আমার ড্রয়ারে সবসময় নেস্টোমেফিন রাখা থাকে, অ্যালার্জির ওষুধ। ফয়েল থেকে বের করে একটা খেয়ে নিলাম।
গোলাপের গন্ধটা তাড়ানো দরকার। কোথা থেকে আসছে কে জানে। জানলা দরজা বন্ধ করে রুম ফ্রেশনার ছড়িয়ে দিই চতুর্দিকে। মদন আর সকালেই এই নতুন রুম ফ্রেশনারটা দোকান থেকে নিয়ে এসেছে বোধহয়। সব কাজ শেষ করে নিশ্চিন্ত হয়ে ফের কাজে লেগে যায়। ল্যাব থেকে আনা কাগজগুলো খুব মন দিয়ে পড়তে শুরু করেছি। অদরকারি কাগজপত্রই বেশি। ক্যামোফ্লেজিয়ার কয়েক কোটি টাকার ইন্স্যুরেন্স আছে, তার কাগজপত্র, ডিফেন্সের চিঠি, কিছু কেমিক্যাল কেনার রসিদের কপি, অ্যাকোনিটাম কেনার রসিদ। দেখতে দেখতেই চোখে পড়ল একটা কাগজে কি যেন হিজিবিজি লেখা। কোনো সন্দেহ নেই যে এটা ডক্টর মোনালিসার হাতের লেখা। তার মতো দুর্বেদ্য হিব্রুর মতো হাতের লেখা আর কারণ নেই। কিন্তু এসব কি হিজিবিজি এঁকেছেন তিনি? দেখে মনে হচ্ছে একটা প্ল্যানিং, ডিএনএ কোড প্ল্যানিং। উত্তেজনায় শরীরটা টান টান হয়ে উঠল। এই তবে ক্যামোফ্লেজিয়ার ডিএনএ কোডের ছবি। এত খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত পাওয়া গেল। কিন্তু এ কি? এর মধ্যে অ্যাকোনিটামে ডিএনএ তো দেখছি না, বরং কিছু সাপের বিষের সাইকেন দেখা যাচ্ছে। ক্যামোফ্লেজিয়া সাপের বিষে তৈরি? ডক্টর মোনালিসা কি তবে ভুল বলেছিলেন আমাকে, বা চেপে গিয়েছিলেন আমাদের কাছে আসল সত্যিটা? আমি ভালো করে কাগজটা দেখতে চাইছিলাম, কিন্তু ক্রমশ শরীরটা কেমন যেন অবসন্ন হয়ে আসছে। গোলাপের গন্ধটা আরও তীব্র। ভীষণ অসুস্থ মনে হচ্ছে নিজেকে। চোখের ঝাপসা দেখছি, বুক ধরফর করছে। সব দরজা জানলা বন্ধ। তবে গোলাপের গন্ধ আসছে কোথা দিয়ে? মদন কি ঘরে কোথাও গোলাপ এনে রেখেছে নাকি? আমি বিস্কিট গ্লাসে কয়েকটা উত্তেজিত চুমুক লাগাই। তারপর ফয়েল থেকে আরও কয়েকটা নেস্টোমেফেন বের করে টপাটপ খেয়ে ফেলি। অ্যালার্জিটা ক্রমশই বাড়ছে। দেখতে হবে গোলাপ কোথায় রাখা আছে। অদ্ভুত ব্যাপার, সমস্ত ঘর খুঁজেও কোথাও গোলাপের একটা পাপড়ি তো দূরের কথা, একটা কাঁটাও নজরে এলো না। কোথাও গোলাপ নেই এ বাড়িতে। তবে আবার একটা আশঙ্কা মনের মধ্যে চেপে বসল। ক্যামোফ্লেজিয়ার গন্ধ কি তবে গোলাপের মতো? ক্রমশই মনে হচ্ছে বুকের উপর কিসের যেন একটা ভয়ানক চাপ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। আমি জোরে জোরে শ্বাস নিতে শুরু করি, কিন্তু পারছি না। দেহ অবশ হয়ে আসছে। প্রচণ্ড বমি পাচ্ছে। দরদর করে ঘামছি। বুঝতে পারছি এই যাত্রায় বোধহয় আর বাঁচব না। নার্ভগুলো কাজ করা ছেড়ে দিয়েছে। বুকে ভীষণ কষ্ট। এই ক্যামোফ্লেজিয়া সিমটম, নির্ঘাত ক্যামোফ্লেজিয়া। কিন্তু কোথায়? আমার বাগানে আর কোনো ফুল নেই, আশেপাশে কোনো ফুল চোখে পড়েনি। ভেবেছিলাম ক্যামোফ্লেজিয়াকে আমি অনেক দূরে ফিরে আসতে পেরেছি। অক্সিজেন, একটু অক্সিজেন। আমি ধরফর করছিলাম একটু অক্সিজেনের জন্য। চোখে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। মৃত্যু যন্ত্রণা কাকে বলে বুঝতে পারছি ক্যামোফ্লেজিয়া আমার খুব কাছেই আছে। জ্ঞান হারাবার আগেই শুনতে পেলাম আবার মোবাইল ফোনটা বাজছে আমার খুব প্রিয় রিংটোন, কারেন কার্পেন্টারের গলা। জাস্ট লাইক মি, দে ওয়ান্ট টু বি ক্লোজ টু ইট। তারপরে সব অন্ধকার। মনে হচ্ছিল কোথাও একটা ভেসে বেড়াচ্ছি। না, এই জবরজং শরীরটা নিয়ে নয়, বরং বেশ সূক্ষ্ম একটা অস্থির টের পাচ্ছিলাম। যারা গল্প শুনছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। এত হালকা নিজেকে কখনো মনে হয়নি, এত মুক্তও নয়। অনাবিল অন্ধকারের মধ্যে যেন সাঁতরে বেড়াচ্ছি। সাঁতরাতে টের পেলাম যে শরীরটা হঠাৎ করে বড্ড ভারী হয়ে যাচ্ছে। অন্ধকারের মধ্যে কেউ আলো জ্বেলে দিল দুম করে। শান্ত নিস্তব্ধতা ভেঙে নানা রকম আওয়াজ কানে আসছে। ধপ করে যেন চোখের সামনে লক্ষ হ্যালোজেন জ্বলে উঠল। যৌন যন্ত্রণা যেন দ্বিতীয়বার অনুভব করলাম। মনে হচ্ছিল আমি কোনো গহ্বর থেকে বেরিয়ে আসছি। চতুর্দিকে অনেক আওয়াজ, অনেক আলো আমায় কষ্ট দিচ্ছে। অনুভূতিগুলো যেন একটা অদ্ভুত পীড়নের মধ্যে দিয়ে যাচ্ছিল। কোনো মতে চোখ মেলে তাকাই। কে আমায় এমনভাবে বিরক্ত করছে? কেনই বা করছে? দিব্যিত ছিলাম। একা কে?
আলো তীব্রতায় কিছুক্ষণের জন্য চোখ বুজে ফেলেছিলাম, আবার তাকানোর চেষ্টা করি। এত আলো, আমি কোথায়? অনুরাগ, অনুরাগ। কেউ আমার নাম ধরে ডাকছে। আমার মুখের সামনে দুটো ঝুঁকে পড়া উদ্বিগ্ন মুখ। কে? চিনতে পারলাম না। সব ঝাপসা, শরীরটাকে ভীষণ ভারী মনে হচ্ছিল। কোনো মতে উত্তর দিই, থ্যাংক গড, জ্ঞান ফিরেছে। ওহ ঈশ্বর, হি ইজ ওকে, হি ইজ গেইনিং সেন্স। ভীষণ ঘুম পাচ্ছিল। আস্তে আস্তে ঘুমটা যেন আমার চেপে ধরল। আবার অন্ধকার। কতক্ষণ মরার মতো ঘুমিয়ে আছি জানি না। অনেকক্ষণ একটানা ঘুমানোর পর আস্তে আস্তে হুঁশ ফিরে পেলাম। এবার বুঝতে পারি নার্সিংহোমে আছি। এটা আইসিইউ। আমার নাক থেকে বোধহয় সদ্যই অক্সিজেন মাস্ক খোলা হয়েছে। অনুরাগ, কেমন লাগছে এখন? পরিচিত গলার স্বর শুনে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাই। যা দেখি তাতেই চক্ষু চড়ক গাছ। আমাকে রাখা হয়েছে ডক্টর মোনালিসা ও ডক্টর বসুর নার্সিংহোমে, ইনফ্যাক্ট তাদের পাশেই। বিস্ময়ের কথা এটা নয়। যা দেখে চমকে উঠলাম তা হলো উপরোক্ত দুজনই আমার বিছানার পাশে বসে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। বিস্ময়ের পরই অদ্ভুত আনন্দে মন ভরে গেল। পারেনি, ক্যামোফ্লেজিয়া এই দুজনকে নিয়ে যেতে পারেনি। ক্যামোফ্লেজিয়া হেরে গেছে, হেরে গেছে। সৃষ্টির স্রষ্টাকে ধ্বংস করতে পারেনি। আমি প্রায় লাফ মেরে উঠে বসতেই যাচ্ছিলাম, তার আগেই ডক্টর মোনালিসা আমায় ধরে ফেলেছেন। সস্নেহে টেনে নিলেন বুকে। ওয়েলকাম ব্যাক অনুরাগ। উফ, যা ভয় দেখিয়েছিলে। 7 দিন ধরে তোমার সেন্স ছিল না। এমন কাণ্ড একজন বিজ্ঞানী হয়ে করলে কি করে বলো তো? ক্যামোফ্লেজিয়া। আমাকে থামিয়ে দিয়ে ডক্টর বসু বললেন, ক্যামোফ্রেজিয়া নয়, তোমার রোজ এসেন্সে অ্যালার্জি, তার সাথে প্রচুর নেস্ট্রোমেফিন খাওয়া, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সাথে অ্যালকোহল। তুমি একটা বিজ্ঞানী অনুরাগ। তোমার মনে ছিল না যে নেস্ট্রোমেফিন যতই নিরীহ অ্যালার্জি ওষুধ হোক না কেন, অ্যালকোহলের সাথে মিশলে মারাত্মক বিষয় দাঁড়ায়? কটা খেয়েছিলে ট্যাবলেট? 4-5টা হবে। তোমার লজ্জা করে না? উপরে যাওয়ার বন্দোবস্ত তো প্রায় পাকাই করে ফেলেছিলে। তোমার কাজের লোক মদন ঠিক সময় উদ্ধার না করলে কোথায় থাকতে তুমি? এরপর তাদের মুখ থেকে শুনি মদন আমায় ওই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে ল্যান্ডফোন থেকেই ফোন করে পলাশকে। মদন মোটামুটি এসব কাজ করতে পারে, প্রতাপও পারে। পলাশের কথা মতো ওরা দুজনেই আমাকে ওই অবস্থায় এই নার্সিংহোমে নিয়ে আসে। এই 7 দিন রোজ দুবেলা পলাশ এসেছে। মদন আমায় দেখতে না পেলেও আইসিইউর সামনে থেকে এক মুহূর্ত নড়েনি। আজ আমার হুঁশ ফিরেছে শুনে মন্দিরে ছুটেছে পুজো দিতে। আবেগে চোখে জল এলো। এরা সবাই আমায় কত ভালোবাসে, অথচ একদিন আমি শুধু স্বার্থপরের মতো নিজের কথাই ভেবে গেছি। কি স্বার্থপর আমি! মনে একটা প্রশ্ন বারবার ফিরে আসছিল। থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, ডক্টর, বলো। গোলাপের গন্ধটা কোত্থেকে এলো? আমার ঘরে কোথাও গোলাপ ছিল না। বাগান তো আমি নিজেই উড়িয়েছি। তবে সেটার উত্তরও মদন তোমার ডাক্তারকে দিয়েছে। তুমি ওকে রুম ফ্রেশনার আনতে দিয়েছিলে, তাই তো? ও জানতো না যে তোমার রোজ এসেন্সে মারাত্মক অ্যালার্জি। বেচারা একটা রোজ এসেন্সেরই রুম ফ্রেশনার এনেছিল। এইবার ব্যাপারটা পরিষ্কার হলো। ক্যামোফ্লেজিয়া নয়, আসল ভিলেন ওই রুম ফ্রেশনার। আমি ঘরে ঢোকার আগেই সম্ভবত মদন স্প্রে করে রেখেছিল। ঘরে ঢোকা মাত্র এই গন্ধটা পেয়েছি। গন্ধটা কাটাবার জন্য দরজা জানলা বন্ধ করে দিয়ে বোকার মতো ওই রুম ফ্রেশনারটাই বারবার স্প্রে করেছিলাম, যার জন্য গোলাপের গন্ধ ক্রমশই বাড়ছিল। আর তার সাথে বাড়ছিল আমার অ্যালার্জি। অ্যান্ড দেন 5 নেস্ট্রোমেফিনস উইথ অ্যালকোহল। আর একটু হলেই তো চ্যাপ্টার ক্লোজড হচ্ছিল তোমার। বেঁচে যে আছো এই অনেক। স্যার, আপনাদের দেখে যে কি আনন্দ হলো কি বলি। আমাদের যে কি অবস্থা হয়েছিল। হ্যাঁ জানি, তুমি তো একেবারে ভেউ ভেউ করে কাঁদছিলে। ওর কথা শুনে চমকে উঠলাম। উনি জানলেন কি করে? দুজনই তো কোমায় ছিলেন। কথাটা বলতেই উত্তর এলো, ঘোড়ার ডিম ছিলাম, কিচ্ছু হয়নি আমাদের।
স্রেফ অসুস্থতার অ্যাক্টিং করে কয়েকটা দিন ছুটিতে কাটাচ্ছিলাম। আমি পুরো হাঁ। তবে ক্যামোফ্লেজিয়া যা ভাবছিলাম তার সবটাই কি? ক্যামোফ্লেজিয়া? ক্যামোফ্লেজিয়ার ফর্মুলা শুনবে? বেশ, শোনো তাহলে। এরপর ডক্টর যা বললেন তাতে আমার আরেকবার হার্ট ফেল করার মতো দশা হলো। ডক্টর মোনালিসা, ডক্টর বসু ও ডক্টর টোডি তিনজনে মিলে গোপন ক্যান্সারের উপর রিসার্চ করছিলেন। ক্যান্সারের ওষুধ বের করার চেষ্টা করছিলেন তারা। কাজ অনেকটাই গুটিয়ে এসেছিল, অথচ এক্সপেরিমেন্ট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূলধন অপর্যাপ্ত। তারা সরকারি সাহায্য চাইলেন। প্রত্যাখ্যাত হলো তাদের আবেদন। এদিকে কাজ এগানোর জন্য টাকা চাই। কি করণীয়? এই সময় ডক্টর টোডির মাথায় এক অদ্ভুত বুদ্ধি চাকল। তিনি বললেন যে সরকার জীবনদায়ী ওষুধের পিছনে টাকা খরচ করে না, কিন্তু মারণাস্ত্রের পেছনে করবে। তাই তিনজনে মিলে তৈরি করলেন এই সাইলেন্ট কিলারের পরিকল্পনা। নতুন আবিষ্কারের উদ্দেশ্য নিয়ে নয়, সরকারের কাছ থেকে কিছু টাকা হাতানোর জন্য, যাতে তাদের গোপন আবিষ্কারের কাজ ঠিকঠাক চলতে পারে। তাহলে আমরা যে দেখলাম ক্যামোফ্লেজিয়ার বিষে গিনিপিগগুলো মরল, ওগুলো রোগে ভোগে কষ্ট পাচ্ছিল, তাই ভাবলাম মার্সিদের দিয়েই দিই। 30 মিলিগ্রাম অ্যাকোনাইট আগেই ওদের শরীরে পুশ করা ছিল, একদম সঠিক মাত্রায়, সঠিক টেম্পারেচারে, যাতে ঠিক 1 ঘন্টা পরেই মারা যায়। আর ঠিক 1 ঘন্টা পরেই তোমরা ডেমো দেখেছিলে। তবে তবে রং পাল্টানোর ব্যাপারটা? ওটাও প্রযুক্তিবিদ্যারই কারিগরি ডিয়ার। যে ডায়াসের উপরে আমি দাঁড়িয়েছিলাম তার ঠিক মাথার উপরেই একটা ন্যানো প্রজেক্টর ছিল। সেটা কন্ট্রোল করছিলেন ডক্টর বসু। আমি সারফেসে যে রং রাখছিলাম উনি ঠিক সেই রকমই আলো প্রজেক্টরের মাধ্যমে ফুলটার উপরে ফেলছিলেন। ওটার অরিজিনাল রং সাদা ছিল বলে মনে হচ্ছিল রংটা পাল্টে পাল্টে যাচ্ছে। আর ডক্টর টোডি? হ্যাঁ, ওনার মৃত্যুটা অরিজিনাল। বড্ড বেশি ড্রিঙ্ক করছিলেন আজকাল। ওটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না। কথা ছিল আমি কাচের মধ্যে যে ফুলটা ছিল সেটা একদম নষ্ট করে ফেলবো, আর মাথা ফাটিয়ে ক্যামোফ্লেজিয়া ছড়িয়ে যাওয়ার নাটক করব। আর সেটা করতে হবে কয়েকদিনের মধ্যেই, কারণ কয়েকদিন পরেই ডিফেন্স ক্যামোফ্লেজিয়া নিয়ে যাবে। তার আগেই। তাহলে ওটাও নাটক? ভেবেছিলাম যে ডিফেন্স মিনিস্ট্রি হতাশ হয়ে এমন জিনিস দ্বিতীয়বার আর তৈরি করার কথা বলবে না, কিন্তু তারা আমাদের উপরে চাপ দিতে লাগলো দ্বিতীয়বার ক্যামোফ্লেজিয়া তৈরি করার জন্যে। কি করে এড়ানো যায় তাই ভাবছিলাম। তাই এরই মধ্যে ডক্টর টোডি আবার হার্ট ফেল করলেন। ওর হার্টের অবস্থা খুব খারাপ ছিল। মৃত্যুটা খুবই স্বাভাবিক, কিন্তু ওর মৃত্যুটাই আমাদের রাস্তা দেখিয়ে গেল। আর ঠিক তখনই দুজনে মিলে ঠিক করলাম এই রকম একটা নাটক করব, যাতে ডিফেন্স মিনিস্ট্রি হারে হারে টের পায় যে এই জাতীয় অস্ত্র কি মারাত্মক হতে পারে। আশা করি এতদিন কোমায় থাকার পর ওরা আর আমাদের নতুন করে ফের জিনিসটা আবিষ্কার করতে বলবে না। যথেষ্টই ভয় পেয়েছে। বিস্ময়ের প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছিলাম। ব্যাপারটা যত পরিষ্কার হচ্ছিল ততই নিজের গালে চড় মারার ইচ্ছেটা প্রবল হয়ে উঠছিল। তা সত্ত্বেও আমার মনে একটা কিন্তু ছিল। আচ্ছা, ডিফেন্স মিনিস্ট্রির টাকাটার কি হবে? কি আর হবে, ক্যামোফ্লেজিয়ার একটা মোটা টাকার ইন্স্যুরেন্স ওই কথা ভেবেই করিয়ে রাখা আছে। সেই টাকা থেকেই ওদের টাকা ফেরত যাবে, আর বাকি টাকাটা লাগবে আমাদের ক্যান্সার রিসার্চ প্রজেক্টে। তার মানে ক্যামোফ্লেজিয়া ওই নামে কিছু কোনো দিন ছিল না, এখনো নেই, আগামীতেও হবে না। তোমরা যা দেখেছ সেটা নেহাতি একটা ঘাস ফুল, আর বাদ বাকি সবটাই মায়া। একথা আগে আমরা তিনজন আর পরে এই নার্সিংহোমের ডক্টর জানতেন। তিনিও চমৎকার অ্যাক্টিং করেছেন, আর এখন জানলে তুমি। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। তাহলে এতদিন কিসের ভয় পেয়ে এসেছি? হঠাৎ করে প্রতাপের মুখটা মনে পড়ল। বড় কষ্ট হলো ওর জন্য। বাড়িতে ফিরে ওকে বোঝানোর চেষ্টা করব নিশ্চয়ই, কিন্তু ও কি বুঝবে?
শেষ হলো আমাদের আজকের নিবেদন নরখেকো ফুল। পলাশের চরিত্রে ঋষি, ডক্টর মোনালিসা অনন্যা, মিস্টার পল শান্তনু, মদন দীপমন্ত্র, ডক্টর বসু সব্যসাচী এবং প্রতাপের চরিত্রে আমি স্বর্ণাভ। গল্পের নাট্যরূপ মনীষা। সমগ্র পর্ব পরিচালনা, পোস্টার ডিজাইন, অরিজিনাল স্কোর এবং এসএফএক্স শ্রীদীপ। আজ এই পর্যন্তই। ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, অনলি অন আনফিল্টার্ড। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।